গল্প প্রেয়সীর অভিমান পর্ব ২ লেখিকা জান্নাত। ক্লাস শেষ হতেই আদিত্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গভীর মুখে বাইরে বেরিয়ে এসে একবার শুধু আদ্রিজার দিকে তাকালো। সেই দৃষ্টিতে না ছিল কোনো মায়া, না ছিল কোনো অনুভূতি প্রকাশ। তারপরেও কিছু না বলেই হনহন করে হাঁটতে শুরু করলো। আদিত্যকে এভাবে নির্লিপ্তভাবে চলে যেতে দেখে আদ্রিজার ঠোঁট দুটো আবারও অভিমানে কেঁপে উঠল। প্রচণ্ড রোদের তাপে শরীর বেয়ে ঘাম ঝরছে, মাথাটা যেন ভীষণ ভার হয়ে এসেছে। এতক্ষণ ধরে এই তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথাটা প্রচণ্ড ধরে গেছে, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হচ্ছে আদিত্যের আচরণে। নিজের এই অসহায় অবস্থাটুকু দেখেও আদিত্য কিভাবে এতটা নির্লিপ্ত থাকতে পারল। আদ্রিজার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। চোখের কোণে জমে থাকা পানিগুলো আর যেন বাঁধ মানতে চাইছে না। আদিত্যর উপর অভিমানটা মুহূর্তেই আরও কয়েক গুণ বেড়ে গেল। মনে হলো মানুষটা একবারও কি বুঝতে পারল না তার জন্য এই তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে আছে সে? একবারও কি তার মনে হলো না ফিরে এসে আদ্রিজার কাছে দাঁড়ানো উচিত? অভিমানে আদ্রিজার বুকটা যেন ফেটে যাচ্ছিল। ঠোঁট কামড়ানো, কান্না আটকানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত চোখ বেয়ে ২ ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আদিত্য চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া অভিমানটা যেন আদ্রিজার বুকের ভিতরে আরও গভীর হয়ে বসে রইল। আরবি দৌড়ে এসে আদ্রিজার পাশে দাঁড়ালো। হাঁপতে হাঁপতে কিছুক্ষণ বন্ধুর মুখের দিকে তাকিয়ে থেকে অপরাধী গলায় বলল, সরি দোস্ত, আমার কারণে এমন হয়েছে। আমি যদি এই বাজিটা না ধরতাম তাহলে তুইও এমন জেদ করে বসতিস না। চল দোস্ত, এখন থেকে একটু ছায়া গিয়ে দাঁড়াই। কিন্তু আদ্রিজা কোনো উত্তর দিল না। চুপচাপ একই জায়গায় দাঁড়িয়ে রইল সে। তার চোখ দুটো কান্না আর অভিমানে টকটকে লাল হয়ে আছে। প্রচণ্ড রোদের তাপে কপাল বেয়ে ঘামের বিন্দু গড়িয়ে পড়ছে, তবুও সেদিকে তার কোনো খেয়াল নেই। যেন শরীরের অস্তিত্ব, মাথার যন্ত্রণা কিছুই তাকে স্পর্শ করছে না। আরবি দীর্ঘশ্বাস ফেলল সে বুঝতে পারছে আদিত্য যতক্ষণ না ওকে বলবে ততক্ষণ এই জেদি মেয়েটা এক চুলও নড়বে না। আরবি চুপচাপ আদ্রিজার পাশে দাঁড়িয়ে রইল। রোদের তীব্রতা বাড়তে থাকলেও আদ্রিজার দৃষ্টি তখনও স্থির হয়ে আছে সেই পথের দিকে, যেদিক দিয়ে কিছুক্ষণ আগেই আদিত্য হনহন করে চলে গেছে। চোখের কোণে জমে থাকা পানিটুকু গড়িয়ে পড়ার আগেই আদ্রিজা আস্তে করে চোখ মুছে নিল। আদ্রিতার কেবিন থেকে পুরো দৃশ্যটা স্পষ্ট দেখা যাচ্ছিল। কেবিনের কাচের ওপাশে চোখ রাখতেই আদ্রিজাকে এখানে একইভাবে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখল সে। প্রচণ্ড রোদ এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও মেয়েটা যেন নড়ার নামই নিচ্ছে না। আদিত্যর ভ্রু দুটো বিরক্তিতে কুঁচকে গেল। ইডিয়েট গার্ল, বিরক্তির সুরে কথাটা বলে কেবিন থেকে বেরিয়ে এলো আদিত্য। তারপর আরবিকে কাছে ডেকে কঠিন গলায় বলল, তোমার ফ্রেন্ডকে বলো শাস্তির সময় শেষ। এখন আর এভাবে এর মতো দাঁড়িয়ে থাকতে হবে না। যত সব আউল ফাউল মেয়ে। মানুষ কথাগুলো বলে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না সে। হনহন করে আবারও নিজের কেবিনের দিকে চলে গেল।
কিন্তু আদিত্যর শেষ কথাগুলো যেন সরাসরি আদ্রিজার বুকের ভিতরে আঘাত করলো। আউল ফাউল মেয়ে মানুষ, ভালোবাসা মানুষের মুখ থেকে তিক্ত কথাগুলো বোধহয় সত্যি সবচেয়ে বেশি কষ্ট দেয়। অন্য কেউ একই কথা বললে হয়তো এতটা লাগতো না, কিন্তু আদিত্য বলেছে বলেই প্রতিটা শব্দ যেন তার বুকের ভিতর কাটার মতো বিচ্ছে। আদ্রিজা নিচের দিকে তাকিয়ে রইল। চোখ দুটো আগেই কান্নায় লাল হয়েছিল, এবার চোখের কোণে জমে থাকা পানিগুলো আরো আটকে রাখতে পারল না। নিঃশব্দে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। এদিকে এতক্ষণ একটানা দাঁড়িয়ে থাকার কারণে তার পা দুটো অবশ হয়ে এসেছে। হাঁটুর নিচ থেকে যেন কোনো শক্তি নেই, তবুও সে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করলো। এক পা আগাতেই হঠাৎ শরীরটা দুলে উঠল। আদ্রিজা আরবি তড়িঘড়ি করে তাকে ধরে ফেলল। সাবধানে দোষ, কি অবস্থা করছিস নিজের? আদ্রিজা কোনো উত্তর দিল না, শুধু মাথাটা নিচু করেই রইল। ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আরবি বুঝতে পারল শরীরের কষ্টের চেয়েও মেয়েটার বুকের ভিতরের কষ্টটা বেশি। সে আর কিছুই বলল না। এক হাত দিয়ে আদ্রিজাকে শক্ত করে ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো। প্রতিটা পা ফেলতেই আদ্রিজার মুখ কুঁচকে উঠছিল। পায়ের ব্যথা যেন পুরো শরীরটা অবশ করে দিচ্ছে। তার উপর আদ্রিজার কথাগুলো বারবার কানে বাজছে, যত সব আউল ফাউল মেয়ে মানুষ। কথাটা মনে পড়তেই বুকটা আবারও হু হু করে উঠল। অবশেষে আরবি তাকে ধরে কলেজের গেটের বাইরে নিয়ে এলো। রাস্তার পাশে দাঁড়ানো একটা রিক্সা থামিয়ে আদ্রিজাকে ধীরে ধীরে তাতে বসিয়ে দিল। আদ্রিজা চুপচাপ রিক্সার সিটে বসে রইল। চোখের পানি মুছে নেওয়ার যেন ইচ্ছেটুকু নেই। আরবি তার পাশে দাঁড়িয়ে অসহায় চোখে বন্ধুর দিকে তাকিয়ে রইল। ভালোবাসার মানুষটার কাছ থেকে একটু ভালোবাসার কথা শোনার আশায় যে মেয়েটা এতটা কষ্ট সহ্য করলো, সেই মানুষটি কয়েকটা তিক্ত শব্দ আজ তাকে ভিতর থেকে একেবারেই ভেঙে দিল। বাড়ির সদর দরজা পেরিয়ে কোনো রকম ভিতরে ঢুকলো আদ্রিজা। প্রতিটা পা ফেলতেই যেন শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছিল। পা দুটো ঠিক মতো ফেলতে না পেরে সে কুড়িয়ে কুড়িয়ে এগিয়ে আসছিল ড্রয়িং রুমের দিকে। আদ্রিজার এমন অবস্থা চোখে পড়তেই তার বড় বোন এলিজা ছুটে এসে তাকে শক্ত করে ধরে ফেলল। কি হয়েছে মিষ্টি, তুই এভাবে হাঁটছিস কেন? আর তোর এমন অবস্থা কেন? আদ্রিজা কোনো উত্তর দিল না। শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো নাড়িয়ে কেবল অস্পষ্ট সুরে বলল, আমাকে এক গ্লাস পানি দাও আপা। এলিজা আর এক মুহূর্তেও দেরি করল না, দ্রুত পানি আনতে ছুটে গেল। এদিকে আদ্রিজাকে ঘিরে মুহূর্তের মধ্যেই ড্রয়িং রুমে সবার জোড়া হয়ে গেছে। কারো চোখে উদ্বেগ, কারো মুখে উৎকণ্ঠ। আদিত্যের মা মিসেস রুজিনা বেগম দ্রুত এগিয়ে এসে আদ্রিজাকে ধরে সোফায় বসিয়ে দিলেন। মেয়েটার কপালে হাত রাখতেই তার বুকটা কেঁপে উঠল। কি হয়েছে মা তোর? এমন অবস্থা কেন? আর আদিত্য তোকে এই অবস্থার একা আসতে দিল? আদিত্য নামটা শুনতেই আদ্রিজার ঠোঁটের কোণে একটুখানি তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। কেমন অদ্ভুত সেই হাসি, যেন সেখানে অভিমান আছে, কষ্ট আছে, আর আছে কারোর প্রতি গভীর অভিযোগ যে
অভিযোগ মুখে প্রকাশ করার মতো শক্তিটুকু আজও তার নেই। সে কিছুই বলল না, চুপচাপ মাথা নিচু করে বসে রইল। ঠিক তখনই এলিজা এক গ্লাস পানি নিয়ে ছুটে এলো। নে মিষ্টি পানি। কিন্তু গ্লাসটা আদ্রিজার হাতে পৌঁছানোর আগেই তার চোখে দুটো ধীরে ধীরে বুঝে এলো। পরক্ষণেই নিস্তেজ শরীরটা ঢলে পড়ল রুজিনা বেগমের কাঁধের উপর। আদ্রিজা! রুজিনা বেগম আতঙ্কে চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে হইচই পড়ে গেল। মা! আদ্রিজাকে কি হয়েছে ওর? আদ্রিজা মা মিসেস সাহারা বেগম মেয়ের এমন অবস্থা দেখে আর নিজেকে সামলাতে পারল না। চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো অবিরাম। আমার মেয়েটার কি হয়েছে? কেউ ডাক্তার ডাকো। ঠিক সেই মুহূর্তেই সদর দরজা খুলে ভিতরে প্রবেশ করলো আদ্রিদা। ঘরে ঢুকেই চারপাশে অস্থির পরিবেশ দেখে তার ভুরু কুঁচকে গেল। রুজিনা বেগম ছেলের দিকে তাকাতেই যেন এতক্ষণ জমে থাকা ব্যাপারটি বিস্ফোরিত হলো। কিরে আদিত্য, তুই জানতিস না মেয়েটা এতটা অসুস্থ? কিভাবে মেয়েটাকে একা ছেড়ে দিলি? আদিত্য একবারও মেয়ের দিকে তাকালো। তার চোখ মুখে কোনো উৎকণ্ঠ নেই কোনো অনুশোচনাও, বরং বিরক্তি। সে গভীর শীতল কণ্ঠে বলে উঠল, আমি কারো কি বডিগার্ড নই তো তাকে দেখে শুনে রাখতে হবে আমার? যত সব নাটক। কথাগুলো ছুড়ে দিয়ে আর এক মুহূর্তেও দাঁড়ালো না আদিত্য। সোজা নিজের রুমের দিকে চলে গেল। একবারও ফিরে তাকালো না, একবারও দেখল না সোফায় নিস্তেজ হয়ে পড়ে থাকা আদ্রিজার দিকে। আর সেই মুহূর্তেই যেন আদ্রিজার অচেতন মুখের উপরও এক অদৃশ্য অভিমানের ছায়া নেমে এলো। এই বাড়িতে আদ্রিজা সবার আদরের, বাবা মায়ের চোখের মণি, বোনের প্রাণ, পরিবারের প্রতিটি মানুষের ভালোবাসার মানুষ সে। শুধু একজনের কাছেই যেন তার কোনো মূল্য নেই, আদ্রিজা চৌধুরীর কাছে, যার একটা কথা আদ্রিজার মুখের হাসি ফুটে ওঠে, আবার যার একটুখানি অবহেলাতেই তার বুকের ভিতরটা নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে যায়। সবার ভালোবাসা ঘেরা হয়েও আদ্রিজা আজ বড় একা, কারণ তার সমস্ত অভিমান, সমস্ত ভালোবাসা, সমস্ত অপেক্ষা যাকে ঘিরে, সেই মানুষটি যেন তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। সবাই মিলে বারবার আদ্রিজাকে ডাকতে লাগলো, কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া মিলল না। নিথুর হয়ে পড়ে আছে সে। ওদের সবার কণ্ঠে তখন স্পষ্ট আতঙ্ক। আদ্রিজা মা, চোখ খোল। এলিজার বুকটা ধক করে উঠল। আর এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত তাদের ফ্যামিলি ডক্টরকে ফোন করলো। কিছুক্ষণ পরে ডাক্তার এসে উপস্থিত হলেন। দ্রুত আদ্রিজার কাছে গিয়ে তিনি তার পালস, রক্তচাপ সহ শারীরিক অবস্থা পরীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর পরীক্ষা শেষে তার ডাক্তার শান্ত গলায় বললেন, ভয় পাওয়ার কিছুই নেই। মনে হচ্ছে অতিরিক্ত গরমের কারণে ওর শরীরে পানি আর লবণের ঘাটতি হয়েছে। সম্ভবত অনেকক্ষণ প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়েছিল। এই গরমে শরীরের অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়ায় হিট এক্সস্টেশন ভুগে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা শুনে সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এলিজার মুখের দুশ্চিন্তা পুরোপুরি কাটল না। সে তার এই বোনটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, ও ঠিক হয়ে যাবে তো ডাক্তার? ডাক্তার আশ্বস্ত করে মাথা নাড়লেন।
অবশ্যই। আপাতত ওকে স্যালাইন দিতে হবে, শরীরের পানি ও লবণের ঘাটতি পূরণ করতে হবে, আর সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। খুব বেশি চিন্তার কিছু নেই, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। ডাক্তারের কথা, ঘরের ভারী পরিবেশটা যেন একটু হালকা হলো। এলিজা ধীরে ধীরে আদ্রিদার পাশে বসে তার কপালে হাত রাখলো। গরমে ঘেমে ভেজা মুখটার দিকে তাকিয়ে বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল তার। আমার মিষ্টি পাখি, কেন এমন করিস বলতো? কিন্তু আদ্রিজা তখনও নিশ্চুপ, চোখ দুটো বন্ধ। চারপাশে কোনো শব্দ যেন তার কাছে পৌঁছাচ্ছে না, শুধু স্যালাইনের ফোঁটা ফোঁটা পানি তার শরীরে ধীরে ধীরে প্রাণ ফিরিয়ে আনার অপেক্ষা। আদ্রিতা ফ্রেশ হয়ে রুমে ফিরতেই আচমকা বেজে উঠল তার ফোন। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই সেখানে ঝলমল করে ভেসে উঠল একটি নাম, জান। নামটা দেখা মাত্রই অজান্তেই আদিত্যর ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি এক হাসি। মুহূর্তের মধ্যেই তার গভীর মুখটা যেন বদলে গেল। ফোনটা রিসিভ করে কোনো কথা না বলে সে ধীরে পায়ে বারান্দায় চলে গেল। আদ্রিতা টানা 8 বছর লন্ডনে ছিল, 1 মাসেও বেশি সময় হলো দেশে ফিরেছে। দেশে ফিরেই কলেজ শিক্ষক হিসেবে যোগ দিয়েছে। শিক্ষকতা করা ছিল তার দীর্ঘদিনের শখ, তবে তার পাশাপাশি বাবার ব্যবসার দায়িত্ব সামলায় সে। অথচ 8 বছর আগেই কেউ চায়নি আদিত্য দেশে ছেড়ে চলে যাক, কিন্তু সেই 8 বছর আগেই একটি ঘটনা তার জীবনটাকে এমনভাবে বদলে দিয়েছিল যে অনেকটা জোর করেই তাকে দেশ ছাড়তে হয়েছিল। দীর্ঘ 8 বছর পর আবার নিজের দেশে ফিরেছে আদিত্য। ফিরে এসেছে পুরনো মানুষ, পুরনো স্মৃতি আর অতীতের কিছু না বলা গল্পের কাছে। ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো কাঁদো কাঁদো এক কণ্ঠ, জান, তুমি আমাকে এখানে একা রেখে চলে গেছো, আমি তোমাকে খুব মিস করি জান। কণ্ঠটা শুনেই আদিত্যর মুখে হাসিটা মুহূর্তেই মিলন হয়ে গেল। বুকের ভিতরটা কেমন ভারী হয়ে উঠল। নরম সুরে সে বলল, আমিও তোমাকে খুব মিস করছি আমার জান। তাহলে আমাকে এখানে একা রেখে এসেছো কেন? ওপাশের অভিমানী কণ্ঠ শুনে আদিত্য কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে ধীরে তাকে শান্ত করতে লাগলো। এভাবেই দুজন কথোপকথন চলতে থাকে। অন্যদিকে আদ্রিজা ধীরে ধীরে চোখ মেলল। চোখের পাতাগুলো তখনও ভারী, ঝাপসে দৃষ্টিতে কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর বুঝতে পারল সে তার নিজের রুমে শুয়ে আছে। পাশ ফিরে তাকাতেই দেখতে পেল এলিজা বিছানার পাশে বসে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আদ্রিজার চোখ খুলতেই দেখে এলিজা যেন হাঁপ ছেড়ে বাঁচল। উৎকণ্ঠিত কণ্ঠে দ্রুত জিজ্ঞাসা করল, এখন কেমন লাগছে মিষ্টি? কোথাও কষ্ট হচ্ছে না তো? মাথা ঘুরছে? শরীর খারাপ লাগছে না তো মিষ্টি পাখি? বোনের এমন অস্থিরতা দেখে আদ্রিজার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ক্লান্ত গলায় সে বলল, আরে আপা, আমি একদম ঠিক আছি, তুমি এতটা অস্থির হইও না তো। কথাটা বললেও এলিজার চোখের দুশ্চিন্তা যেন কিছুতেই কমল না। সে আবারও আদ্রিজার কপালে হাত রেখে মমতাভরা চোখে তাকিয়ে আদ্রিজাকে নিঃশব্দে শুয়েছিল বিছানায়। রুমের হালকা আলোয় তার
ফ্যাকাশে মুখটা আরো মলিন দেখাচ্ছে। চোখের কোণে বয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো থামার নামই নিচ্ছে না। জ্ঞান ফেরার পর সবাই একবার করে এসে তাকে দেখে গেছে, কিন্তু যার অপেক্ষায় আদ্রিজার মনটা বারবার দরজার দিকে ছুটে গেছে, সে একবারও আসেনি। আদিত্য রাত গড়িয়ে এখন 9টা বাজে, অথচ এতক্ষণ একবারের জন্য আদ্রিজার কোনো খবর নেয়নি সে। আদ্রিজা চোখ বন্ধ করলো। বুকের ভিতর জমে থাকা কষ্টটা যেন আরো ভারী হয়ে উঠল। সে জানে তার ভুল হয়েছে। একজন ছাত্রী হয়ে নিজের টিচারকে যেভাবে কথা বলে মেয়েটি ঠিক হয়নি। আদিত্য তাকে শান্ত শান্ত শাস্তিও দিয়েছে। কলেজের একজন শিক্ষক হিসেবে যতটুকু শাস্তি দেওয়ার দরকার ততটুকুই। কিন্তু তাই বলে কি সব শেষ? সে তার টিচার হতে পারে, কিন্তু কলেজের বাইরে তো সে তার আপন কাজিন। সেই সম্পর্কের খাতিরে অন্তত একবার এসে জিজ্ঞেস করতে পারতো, কেমন আছিস? কিন্তু আদিত্য এলো না, একবারও না। অবশেষে জমে থাকা অভিমানটি আর ধরে রাখতে পারল না আদ্রিজা। বালিশে মুখ গুজে কাঁদো কাঁদো কণ্ঠে বিড়বিড় করে বলল, তুমি আমাকে এতটাই ঘৃণা করো আদিত্য ভাইয়া? কথাটা বলতেই গলাটা কেঁপে উঠল তার। তুমি তো আগে এমন ছিলে না। আমার কত আদর করতে, কত ভালোবাসতে। আমি একটু কিছু করলেই তুমি আমার পক্ষ নিতে। তাহলে এখন তুমি কেন এভাবে বদলে গেলে? চোখের পানি মুছে আবারও ফিসফিস করে উঠল সে। 8 বছর আগের এই ঘটনা তো আমার কোনো দোষ ছিল না আদিত্য ভাইয়া। তাহলে কেন এখন আমাকে দোষী ভেবে আসছে? কেন? কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ আরো ভারী হয়ে এলো। এক মুহূর্ত থেমে নিঃশব্দে কেঁদে উঠল আদ্রিজা। আর কত দূরে ঠেলে দিবে আমাকে? আমি কি সত্যি তোমার কাছে এতটা খারাপ হয়ে গেছি? রুমটা একেবারে নিস্তব্ধ, শুধু আদ্রিজার চাপা কান্নার শব্দটুকু সেই নীরবতাকে ভেঙে বারবার ফিরে আসতে লাগলো। মিসেস রুজিনা বেগম ধীর পায়ে ছেলের রুমে প্রবেশ করল। দরজা খোলার শব্দ। আদিত্য চোখ তুলে তাকালো। মাকে দেখে ভুরু কুঁচকে প্রশ্ন করল, মা তুমি কিছু বলবে? রোজিনা বেগম আর নিজেকে সামলে রাখতে পারল না। ছেলের সামনে এসে কষ্টভরা কণ্ঠে বললেন, মিষ্টি মায়ের সাথে তুমি কি করেছো আদিত্য? আমি জানি এর পিছনে তুমি আছো। কেন তুমি মিষ্টির সাথে এমন আচরণ করো? মেয়েটাকে তুমি একটুও সহ্য করতে পারো না সেটা বুঝি, কিন্তু তাই বলে ওর সাথে এতটা কঠোর হওয়া কি দরকার? মায়ের কথা শুনে আদিত্যর মুখটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, তা তোমার খুব ভালো করেই জানো মা। কণ্ঠে এবার জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। ওকে দেখলে আমার আপিলির কথা মনে পড়ে যায়। তোমরা হয়তো আপিলিকে ভুলে যেতে পেরেছ, কিন্তু আমি এখনো আমার আপিলিকে ভুলতে পারিনি মা। এক মুহূর্তের জন্য আদিত্যর চোখ দুটো রক্তিম হয়ে উঠল। বুকের ভিতরে চাপা পড়ে থাকা পুরনো যন্ত্রণাটা যেন আবারও জেগে উঠেছে। আর শুধু ওই মেয়েটার জন্য আপিলি আমাদের সাথে নেই। ওই একটা খুনি। কথাটা বলেই আদিত্য থেমে গেল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ভারী কণ্ঠে আবারও বলল, ওকে দেখলেই আমার রাগ উঠে যায়। ওকে আমার সহ্য হয় না মা। যতবার ওকে সামনে দেখি ততবার
মনে হয় আমার আপিলিকে হারানোর জন্য ওই দায়ী। রুজিনা বেগম ছেলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কিন্তু আদিত্যর রাগ তখনও কমেনি। আর আজ কলেজেও অন্যায় করেছে। একজন শিক্ষক হিসেবে আমি ওকে শাস্তি দিয়েছি, এতে আমার কোনো দোষ নেই। আদিত্য এবার মায়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে নিষ্ঠ কণ্ঠে বলল, তাই ওর হয়ে আমার কাছে সাফাই গাইবে না মা, প্লিজ। কথাগুলো বলে আদিত্য মুখ ফিরিয়ে নিল, আর রুজিনা বেগম নিঃশব্দে ছেলের দিকে তাকিয়ে রইলেন। চলবে পরবর্তী গল্পটি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।